শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আজকে প্রকৃতি প্রত্যয় পড়াবো। এইটা নবম শ্রেণী থেকে নবম, দশম, উচ্চ মাধ্যমিক শ্রেণী এবং এরপরেও তোমরা ইউনিভার্সিটি লেভেল শেষ করে তোমাদের বিসিএস পরীক্ষা দিতে গেলেও তোমাদের এটা কাজে লাগবে এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে গেলেও কাজে লাগবে। এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমি এই চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের একটু আমার অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের এই চ্যাপ্টারটা সম্পর্কে আজ পর্যন্ত আমার 25 বছর আমি শিক্ষকতা করি। আমার 25 বছরের শিক্ষকতা জীবনে আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে এইটার ব্যাপারে খুব বেশি আগ্রহী ছাত্রছাত্রীদেরকে আমি পাই না, যে ভালো বুঝি কিংবা এটা ভালো লাগে। এটা আমি বহুবার ছেলে মেয়েদের জিজ্ঞেস করে আমি ভালো পাইনি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এরকম হবার কারণ কি? এটা তো হবার কথা না। এটা খুব একটু কঠিন, বাট বোঝা যাবে না এমন কোনো চ্যাপ্টার এটা না। বরং তোমরা যদি একটু খেয়াল করে দেখো, এর মূল কাঠামোটা ধরতে পারলেই এই বিষয়টাকে বুঝতে পারবে এবং এটা তোমাদের কাছে আমার বিশ্বাস যে ইন্টারেস্টিং মনে হবে। এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় হচ্ছে বাংলা ভাষায় শব্দ গঠনের একটা মাধ্যম। বাংলা ভাষায় প্রায় 7-8টা উপায়ে শব্দ গঠিত হয়, যেমন সন্ধির মাধ্যমে, সমাসের মাধ্যমে, এই প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে, উপসর্গ যোগে, বিভক্তি যোগে, পদ পরিবর্তন হয়ে দ্বিরুক্ত শব্দ, এরকম 7-8টা মাধ্যমে শব্দ গঠিত হয়। এদের মধ্যে অন্যতম একটা বড় জোরালো মাধ্যম হচ্ছে প্রকৃতি প্রত্যয়, যার মাধ্যমে অনেক শব্দ, অসংখ্য শব্দ সাধিত হয়, যে শব্দগুলো আমাদের ভাষাকে সমৃদ্ধ করে। যে ভাষার শব্দ ভাণ্ডার যত বড়, সেই ভাষা তত সমৃদ্ধ ভাষা। সুতরাং আমরা এই জিনিসটা দেখব যে কিভাবে এই ঘটনাটি ঘটে, কিভাবে এই শব্দগুলো গঠিত হয়, এই প্রক্রিয়াটা সাধন হয়। এর দুটো পার্ট আছে, দেখো, একটা হলো প্রকৃতি, একটা হলো প্রত্যয়। আমি প্লাস দিয়ে দেখিয়েছি। প্রকৃতি এবং প্রত্যয় দুটো যুক্ত হয়ে প্রত্যয় সাধিত শব্দ গঠিত হয়, হয়ে আমাদের ভাষায় সংযুক্ত হয়। প্রকৃতি অংশে কি আছে, প্রত্যয় অংশটা কি, এটা দেখাবো। তারপরে আমি তোমাদের প্রত্যয়ের শ্রেণী বিভাগটা বুঝাবো। এবং একটা জিনিস লক্ষ্য করো, প্রশ্নর ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী যারা, তোমাদের জন্য বিষয়টা একটু সহজ, ইজিয়ার দেন ক্লাস 9-10। সেটা হচ্ছে তোমরা যদি মূল কাঠামোটা বুঝে নিয়ে শব্দ দেওয়া থাকবে প্রশ্নে, প্রত্যয় সাধিত শব্দ, সেই শব্দগুলোর প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করলেই তোমাদের প্রত্যয়ের নাম লিখে দিবা, কৃত প্রত্যয় অথবা তদ্ধিত প্রত্যয়, তোমাদের উত্তর শুদ্ধ। 5টা লিখলে 5-এ 5। কিন্তু নবম দশম শ্রেণীতে নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য এই প্রত্যয়ের দিয়েও প্রশ্ন দিতে পারে যে নিচের কোনটি, এই প্রত্যয় সাধিত শব্দটি নিচের কোন প্রকৃতি প্রত্যয় যুগে হয়েছে, কিংবা প্রকৃতি প্রত্যয় করে প্রশ্ন দিয়ে যে এই প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে নিচের কোন শব্দটি গঠিত হয়। 4টা শব্দ দেওয়া থাকলে অপশন এভাবে হতে পারে। আবার অসংখ্য আরও অনেক কিছু নিয়ম সূত্র আছে যেগুলো দিয়ে তোমাদেরকে অবজেক্টিভ প্রশ্ন থাকবে। এইটা যারা বিসিএস পরীক্ষা দিবে এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অবজেক্টিভ সিস্টেমে, তাদের ক্ষেত্রেও এই ধরনের প্রশ্নের উত্তর, অর্থাৎ এই নবম দশম শ্রেণীতে একটু বেশি জানতে হবে। তো তোমাদের জন্য আমি যেটা করব, প্রথমে নিয়মগুলো, এটা কী জিনিস এবং কিভাবে প্রত্যয় সাধিত শব্দ হয় সেটা দেখিয়ে পরে হয়তো আরেকটা ক্লাসে আমি তোমাদের এই টেক্সট বই, যেটা ক্লাস 9-10-এর যে টেক্সট বইটা আছে, টেক্সট বইতে আমি কতগুলো জায়গা মার্ক করে দেবো যে এই জায়গাগুলো তোমাদের প্রশ্ন হবে, হয় সাধারণত সেই জায়গাগুলো তোমরা মুখস্থ করতে হবে। তোমাদের একটু বুঝতে পারলে মুখস্থটাও সহজ হয়ে যাবে। এবার দেখো, প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল। সেগুলো কি? এইরকম। ইত্যাদি। এই যেগুলো লিক, পট, শ্রু, গম, চল, ক্রি, ঘষ বা গ্রীষ, স্থা, এই তারপরে পট, লিক, অনেক ধাতু আছে। এগুলোর সংস্কৃত রূপ আছে, বাংলা রূপও আছে। এগুলো হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু। এগুলো স্বয়ংসম্পূর্ণ নিজেরা শব্দ না, শুধু এগুলোর সাথে প্রত্যয় যুক্ত হয়ে এবং বিভক্তিযুক্ত হয়ে ক্রিয়াবাচক শব্দ গঠিত হয় বা প্রত্যয় সাধিত শব্দ গঠিত হয়, যেটাকে আমরা কৃদন্ত পদ বলি। আর বিভক্তির নাম শব্দ বা প্রাতিপদিক হচ্ছে এইগুলো।
ইত্যাদি। দেখো এই শব্দগুলো কি? এগুলো বিভক্তির নাম শব্দ। বিভক্তির নাম শব্দ কাকে বলে? যে শব্দগুলো মূলত নামবাচক শব্দ অর্থাৎ বিশেষ্য পদ এবং এগুলো বিভক্তিহীন, এগুলোর সাথে বিভক্তি যুক্ত হলে আর এগুলোকে দিয়ে প্রকৃতি হিসেবে ব্যবহার করে প্রত্যয়বাচক প্রকৃতি প্রত্যয়বাচক শব্দ গঠন করা যাবে না। এই বিভক্তিহীন নাম শব্দ হচ্ছে তোমার, দেখো এই যে মেধা, নীল, যেমন আমি দেখাই দিই ঢাকা। এই ঢাকার সাথে যদি এই যে আমাদের বিভক্তিগুলো মনে আছে, আচ্ছা বিভক্তিহীন নাম শব্দ হচ্ছে, তোমাদের এটা আরো একটু আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিই। বিভক্তিহীন নাম শব্দ হচ্ছে এই যে যে শব্দগুলো, এই শব্দগুলো সবসময় নামবাচক শব্দ অর্থাৎ বিশেষ্যবাচক শব্দ এবং এগুলো বিভক্তিহীন। যদি বিভক্তিযুক্ত হয় তাহলে ওগুলো দিয়ে প্রকৃতি হিসেবে ব্যবহার করে প্রকৃতি প্রত্যয়বাচক শব্দ গঠন করা যাবে না। যেমন দেখাই, এই যে ঢাকা, এই ঢাকা শব্দটা একটা নাম শব্দ, এখানে বিভক্তিহীন অবস্থা আছে। এর সাথে আমাদের যে বিভক্তিগুলো আছে এগুলো কে, রে, রে, দ্বারা দিয়া, কর্তৃক, হইতে, থেকেছে, র, এর, এ, অতে ইত্যাদি। তো দেখো একটা দেখো ঢাকায়, যেমন বলি ঢাকায় অনেক যানজট, এই যে ঢাকা শব্দের সাথে অন্ত্যেষ্টিয় ইয় প্রত্যয় অপ্রত্যয় যুক্ত করলাম, যে সপ্তমী বিভক্তিটা যুক্ত করলাম, প্রত্যয় না সরি সপ্তমী বিভক্তি যুক্ত করলাম। এখন এই বিভক্তিযুক্ত এর ইকুয়াল টু যে ঢাকায় শব্দটা হইলো, এটা দিয়ে প্রত্যয়বাচক শব্দ বানানো যাবে না, এটাকে সিম্পল প্রত্যয় বিভক্তিহীন অবস্থায় থাকতে হবে। তারপর ঢাকাতে অনেক বায়ু দূষণ হয়, ঢাকার রাস্তাগুলো যানজটে পূর্ণ থাকে ইত্যাদি। যাই করো, এই এর সাথে এরকম প্রত্যেকটা শব্দের সাথে বিভক্তি যুক্ত করলে তখন আর ওটা দিয়ে প্রত্যয়বাচক শব্দ তৈরি করা যাবে না। এই জন্য এটাকে থাকতে, এই শব্দগুলো প্রকৃতি হিসেবে যখন ব্যবহৃত হবে তখন তাকে বিভক্তিহীন অবস্থায় থাকতে হবে। এক, দুই হলো এগুলো অবশ্যই আমি আগে বলেছি নামবাচক শব্দ অর্থাৎ বিশেষ্যবাচক শব্দ এবং এর অপর নাম প্রাতিপদিক অর্থাৎ বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? এটা অবজেক্টিভ প্রশ্ন হিসেবে আসে, এটাকে বলে প্রাতিপদিক। এই যে ধাতু বা ক্রিয়ামূল যে হিসেবে যেগুলোর সাথে প্রত্যয়যুক্ত হয়ে কৃত প্রত্যয় গঠিত হয়, এইটাকে বলে ক্রিয়া প্রকৃতি। প্রকৃতি এবং এইটাকে বলে নাম প্রকৃতি, কারণ নামবাচক শব্দের সাথে হয়, এই জন্য এই প্রাতিপদিককে বলা হয় বা বিভক্তির নাম শব্দকে বলা হয় আর এক নাম নাম প্রকৃতি। এটা মনে রাখতে হবে। তাহলে চিনলাম আমরা প্রকৃতি অংশে কি থাকে? ধাতু বা ক্রিয়ামূল এবং বিভক্তিহীন নাম শব্দ যেগুলোর সাথে প্রত্যয়যুক্ত হয়ে প্রত্যয়বাচক শব্দ হবে। পরেরটা কি? একটা অংশ বুঝলাম, দ্বিতীয় অংশ প্রত্যয়। প্রত্যয় হচ্ছে কতগুলো অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি। আমি একেবারে অর্থহীন লিখেছি এই জন্য যে এই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো ইন্ডিভিজুয়ালি কোনো অর্থবাচক না। ইত্যাদি। দেখো এইগুলা ইন্ডিভিজুয়ালি বর্ণ বা এই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো স্বাধীনভাবে নিজেরা আলাদা কোনো শব্দ অর্থপূর্ণ শব্দ হিসেবে ব্যবহৃত হয় না, তবে এগুলোর গুরুত্ব আছে। আমি এগুলোকে বলি এগুলো ভাষার স্ক্রু। যেমন একটা যন্ত্রকে তোমার অ্যাসেম্বল করতে হলে ছোট ছোট পার্টসপত্রগুলোকে সংযুক্ত করতে হলে ছোট ছোট স্ক্রুগুলো দিয়ে সংযুক্ত করতে হয়। এটা না করা পর্যন্ত যন্ত্রটা প্রয়োগযোগ্য হয় না, ওর কোনো ইউটিলিটি পাওয়া যায় না। এই প্রত্যয়গুলো ভাষার স্ক্রু হিসেবে কাজ করে। একটা বাংলা ভাষাকে যদি একটা বড় যন্ত্রের সাথে তোমরা তুলনা করো তাহলে দেখবা এই প্রত্যয়গুলো স্ক্রুর মতো প্রকৃতির অংশের সাথে অর্থাৎ ধাতু কিংবা নাম শব্দের সাথে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধ করছে। তাহলে আমরা প্রকৃতি চিনলাম এবং প্রত্যয় চিনলাম। এবার দেখো কয়েকটা ছোট ছোট তথ্য দেই।
এই একটা জিনিস দেখো, গুণ বৃদ্ধি। প্রকৃতি প্রত্যয় অংশে গুণ বৃদ্ধি বলে তোমার কৃত প্রত্যয়ের সংযুক্ত হবার ফলে কৃত প্রকৃতির কিংবা তদ্ধিত প্রত্যয়ের প্রাতিপ্রদিকের আদি স্বর কিংবা অন্য কোনো স্বরের যদি পরিবর্তন হয়ে যায় এটাকে গুণ বা বৃদ্ধি বলে। যেমন দেখো ওই তোমার চীন যোগ আ, এখানে চীনা হওয়ার কথা কিন্তু না, এইটা তোমার গুণ বৃদ্ধির কারণে এটা হচ্ছে চেনা। এই যে আদি স্বর চি ই ই স্বরধ্বনি আছে, এইটা পরিবর্তন হয়ে এতে পরিণত হয়েছে, এটাকে বলা হয় গুণ। আবার দেখো শিশু যোগ অ, এটা হচ্ছে শৈশব। এখানে তোমার ইকার হ্রস্বইকার এবং দীর্ঘইকার ওইকারে পরিণত হয় গুণ বৃদ্ধির নিয়ম সূত্র অনুযায়ী। এটা এখানে বৃদ্ধি হয়েছে, ইকার ওইকারে পরিণত হয়েছে, শিশু থেকে শৈশব হয়েছে, এটাকে গুণ এবং বৃদ্ধি বলে। এইটা একটা জিনিস। আবার দেখো আরও কয়েকটা জিনিস চিনে রাখো প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে, তাহলে তোমাদের কাছে এগুলো খুব জটিল মনে হবে না। এই যে শ্রু, আমি যে এই যে একটা চিহ্ন দিলাম, এইটা ধাতুর চিহ্ন, এইটা অবশ্যই দিতে হবে। যখন কৃত প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে তুমি এই চিহ্নটা না দিলে এটা যে ধাতু বোঝা গেল না, ধাতুর চিহ্ন হিসেবে ব্যবহার। তোমাদের অঙ্কের ক্ষেত্রে যেমন এরকম দাও, এটা না, এটা রুট ওভার, এটা অনেকটা ওই রুট ওভারের কাছাকাছি বাট অ্যাঙ্গেল, এরকম একটা অ্যাঙ্গেলে যায়, এটা দেখতে হবে। যেমন চল যোগান্ত, চলন্ত, শ্রু যোগ অন শ্রবণ। আচ্ছা, এখন এই যে একটা হসন্ত দিয়েছি আর একটা হসন্ত নাই, এটা হচ্ছে কতগুলো ধাতু আছে যেগুলো আমাদের স্বরধ্বনি আশ্রিত, শ্রু স্থা ক্রি, এইগুলো স্বরধ্বনি আশ্রিত বা স্বরান্ত যে ধাতুগুলো, এগুলোতে হসন্ত লাগবে না। আর ব্যঞ্জনান্ত যে ধাতুগুলো চল, পট, গম, ব্লিক ইত্যাদি যত ধাতু আছে সেইগুলো হচ্ছে অবশ্যই হসন্ত প্রয়োগ করতে হবে। হসন্ত না দিলে এটা ভুল হয়ে যাবে, এটা তখন হয়ে যায় চলো, এটা চলো হয়ে যাবে। আর এই হসন্ত দিলাম, দিস ইজ চল, মানে এটা একটা ধাতু বা ক্রিয়ামূল। সুতরাং এই যে ক্রিয়ামূলের ক্রিয়াপদের যে মূল অংশ ক্রিয়ামূল বা ধাতুর চিহ্ন এবং যেখানে হসন্ত প্রযোজ্য সেটা অবশ্যই ব্যবহার করতে হবে, খেয়াল রাখতে হবে। এরপরে দেখো কয় প্রকার প্রকৃতি প্রত্যয়? দুই প্রকার। ক কৃত প্রত্যয় ক্রিয়ামূল যোগ যোগ প্রত্যয় সমান সমান কৃত প্রত্যয়। খ এটা হচ্ছে যোগ প্রত্যয় ইকুয়াল টু তদ্ধিত প্রত্যয়। ক্রিয়ামূল যোগ প্রত্যয় ইকুয়াল টু কৃত প্রত্যয় এবং বিভক্তির নাম শব্দ যোগ প্রত্যয় ইকুয়াল টু তদ্ধিত প্রত্যয়। অর্থাৎ ক্রিয়ামূল বা ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দগুলো গঠিত হয় সেগুলো কৃত প্রত্যয় সহিত শব্দ। এর অপর নাম কৃদন্ত শব্দ বলে। এগুলোকে বলে তদ্ধিতান্ত শব্দ। তাহলে
ক্রিয়ামূল বা ধাতুর সাথে, যেমন এবং এটা দেখো দেখো ক্রিয়ামূল বা ধাতুর সাথে প্রত্যয়যুক্ত হয়ে যেটা হয়েছে সেটা কৃৎ প্রত্যয়, এবং এই যে ধাতু বা ক্রিয়ামূলের সাথে যখন প্রত্যয়যুক্ত হয় ওই প্রত্যয়টাকে কৃৎ প্রত্যয় বলে। এবং শব্দের সাথে, কেমন শব্দ, বিভক্তি, নাম শব্দ, এইগুলোর সাথে প্রত্যয়যুক্ত যেটা হয়েছে সেটা তদ্ধিত প্রত্যয়। এগুলো স্বয়ংসম্পূর্ণ শব্দ, যেমন ছেলেমি শব্দটি স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, নীলিমা শব্দটি স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে বাক্যে, তেমনি নীল যার থেকে নীলিমা হয়েছে, ছেলে যার থেকে ছেলেমি হয়েছে, এই মূল শব্দগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে। সুতরাং বিভক্তির নাম শব্দের সাথে প্রত্যয়যুক্ত হয়ে যেটা হয় এইগুলো তদ্ধিত প্রত্যয়। এগুলো আবার ক্রিয়ামূলের সাথে এগুলো ব্যবহার হতে পারে না, এগুলোর নাম তদ্ধিত প্রত্যয়। এই হচ্ছে কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। এরপরও কৃৎ প্রত্যয় দুই রকম, সংস্কৃত কৃৎ প্রত্যয় এবং বাংলা কৃৎ প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় তিন রকম, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয় এবং বিদেশি তদ্ধিত প্রত্যয়। এই কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের প্রকার ভেদগুলো লিখে দেখাবো এবং তোমরা কোনটা উত্তর করতে হবে সেটা বলে দিব। এবং নবম দশম শ্রেণীর জন্য তোমাদের বইটা ধরে আমি বাকি কোন কোন জায়গাগুলো তোমাদের প্রশ্ন হতে পারে সেই জায়গাগুলো পড়ার সুবিধার্থে দেখিয়ে দিয়ে তোমাদের নেক্সট ক্লাসে আমি প্রত্যয় শেষ করব। ধন্যবাদ।